ড্রাফটটা দিছিলেন আর কি স্যার। এটা হ্যাঁ, স্যার এটা বলেন হচ্ছে আপনি। স্যার, এই যে ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে স্যার জায়গা আছে মানে 8 শতক, খতিয়ানে আসছে স্যার 2 শতক, মানে যে জায়গাটা আর কি। তো হ্যাঁ। সেখানে তো স্যার আমি খতিয়ানটাকে চ্যালেঞ্জ করে মামলা করতে হবে যে খতিয়ানটাতে ভুল, দুই 8 শতক হওয়ার কথা কিন্তু এখানে 2 শতক করছে। তো হুম। সরজমিনে দেখা যায় ওখানে 8 শতক জায়গা। তো হুম। ম্যাপটাকে তো আর স্যার মানে চ্যালেঞ্জ করার কোনো আইনগত নাই, এটা গেজেট হয়েছে যেটা বিআরএস ম্যাপ যেটা। এই হুম। হুম। জিনিসটা একটু ক্লিয়ার হওয়ার জন্য আর কি স্যার, আমি হ্যাঁ, যদি। এই যে এই জিনিস আপনি ঠিকই বলছেন, অনেক কোনো কোনো জায়গায় আইনজীবীরা এই নকশাটাকে চ্যালেঞ্জ করে। হ্যাঁ। জি স্যার। এইটা কিন্তু পুরোটাই ভুল। হ্যাঁ, পুরোটাই জি ভুল। স্যার। আপনার মনে করেন 10 শতক জমি আছে, আপনার হয়তো জি আট স্যার। শতক হয়নি, 2 শতক হয়েছে। হ্যাঁ। 2 শতক আর আছে, আট জি শতক স্যার। হয়নি। তো এইটা আপনার জি স্যার। মৌজা ম্যাপ আপনার বাতিল যাওয়ার কোনো সুযোগ নাই। আপনার জি স্যার। এই বিকজ অফ রং রেকর্ড অফ রাইটস, এইটার জি কারণে স্যার। আপনার তথ্য মেঘাচ্ছন্ন হয়েছে, ক্লাউডেড হয়েছে। আপনি শুধু জি স্যার। এতটুকুই চাইবেন, সেই জমিটা যদি আপনার দখলে না থাকে, তাহলে আপনি রিকভারি পজিশন চাইবেন, সেটার পজিশন সুচিহ্নিত করবেন। জি স্যার। এতটুকুই জি করলে স্যার। যথেষ্ট। আপনাকে নকশা ভুল হয়েছে, নকশা ভুল মানে আমি ঘোষণা চাই, এগুলো চাওয়ার দরকার নেই, যেটা অনেক আইনজীবী করেন। এইটা ভুল। তাহলে শুধু শুধু খতিয়ানটাকে স্যার, খতিয়ানটাকে বলে বলতে পারি কি, খতিয়ানের যে হ্যাঁ, রেকর্ডটা হ্যাঁ, হ্যাঁ, ওইটাই বলবো টাইটেল স্যার। ডিক্লারেশন অফ টাইটেল চাইলেই হবে। হ্যাঁ। জি স্যার। জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, সৌভাগ্য ঘোষ বলেন। হ্যাঁ, আদব স্যার। আচ্ছা। স্যার, আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্যার, ওই যে আপনি যে কমিশনারের যে সাক্ষ্য নেওয়ার কথা বললেন যে বয়স্ক লোক হাঁটাচলা করতে পারে না, বৃদ্ধ হ্যাঁ, মানুষ কমিশনের সাক্ষ্য নিবে। তো হ্যাঁ, এই হ্যাঁ, ক্ষেত্রে স্যার ওই কমিশনারের সাক্ষ্য নিল, এখন জেরার ক্ষেত্রে তো স্যার এখানে কোনো বিজ্ঞ আদালত উপস্থিত থাকতেছে না। তো এই হ্যাঁ, হ্যাঁ, জেরাটা যে মানে যে আইনজীবী করবে বা যে কমিশনার জেরাটা লিখবে, তো এটা তো স্যার একটা কমপ্লেক্স বিষয় হয়ে গেল। উনি এখন কি লিখবে ওখানে, মানে আদালতকে আবার ওটা রিপোর্টটা দিবে, আবার ওনাকে আবার সাক্ষী মানতে হবে, মানে ওই জবানবন্দির জেরাটা মানে কিভাবে হয়, মানে এটা তো স্যার মানে একটা প্রসেসটাই তো স্যার মানে একটু অন্যরকম। এর চাইতে স্যার ওই ছেলের এই মানে বৃদ্ধ লোকের ছেলেকে তো স্যার এফিডেভিট দিতে পারেন তিনি জবানবন্দি দেওয়ার জন্য। মানে কোন ওইটা বেটার, মানে ওই ক্ষেত্রে তো স্যার ওই মানে কমিশনার যে জেরা লিখবেন বা কমিশন ওখানে যে জেরাটা করবো, ওটা তো একটা ভাইটাল বিষয়। তো হ্যাঁ, হ্যাঁ। এইটা স্যার গ্রহণ সাক্ষ্যগত মূল্যটা কিভাবে এখানে আদালত কিভাবে বিবেচনা করবে? আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। যখন কমিশন হবে সাক্ষীর, মানে সাক্ষ্য গ্রহণের জন্য, হ্যাঁ, তাহলে সেইখানে বোথ দ্য পার্টির লয়ার উপস্থিত থাকবে। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো থাকবে বাদীর স্যার। লয়ারও থাকবে, বিবাদীর লয়ারও থাকবে। হ্যাঁ, বাদীর লয়ার সেখানে ডিপোজিশন নেবেন। আর ওই যে 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 অ্যাডভোকেট গেলেন অন বিহাফ অফ দ্য কোর্ট অ্যাজ এ কমিশনার, উইল অ্যাক্ট লাইক এন জাজ। জাজের ভূমিকাটাই সেখানে তিনি পালন করবেন। তিনি জবানবন্দি লিখবেন, যে যে এভিডেন্স আপনি প্রডিউস করবেন সেটা এক্সিবিট নেবেন। আবার আদার সাইড যিনি থাকবেন, আদার সাইড তিনি জেরা করবেন, জেরাগুলো হুবহু তিনি লিখবেন। ওইখানে আপনার সামনেই তো সাক্ষ্য দেওয়া হবে। উনি যদি কোনো বাক্য মিস করে বা ঠিকমতো না লেখে, তাহলে তো ওইটার এভিডেন্স হবে না। তখন আপনার সাক্ষী বরাবরই যখন হচ্ছে। সাক্ষ্য দেবে, সাক্ষ্য দর্শন দিন পড়ে পড়ে দেখবেন তার সমস্ত কথাগুলো আসছে কিনা। হ্যাঁ, এইটা কোনো অসুবিধা নাই। আপনার যদি কোনো আপত্তি থাকে যে আপনার বাক্যটা উনি লেখেন বা যেভাবে বলছেন সেভাবে লেখেন নাই, তাহলে ওই বিষয়ে আপনি পরবর্তীতে ওই জবানবন্দিটা ক্যান্সেলেশন চাওয়ার জন্য উনি যে রিপোর্টটা দেবে, ওই রিপোর্টটা একসেপ্ট না করার জন্য আপনি অ্যাপ্লিকেশন দিতে পারবেন। এত কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেই ক্ষেত্রে স্যার ওই কমিশনারকে স্যার আদালত আবার মানে কমিশনারকে সাক্ষী মানতে হবে তখন আবার, যে হ্যাঁ, হ্যাঁ, অ্যাডভোকেট হ্যাঁ। কমিশনার গিয়েছিলেন জবানবন্দি নেওয়ার জন্য। হুম, হুম, হুম। তো এখন তো এইটা না করে স্যার এভিডেভিট বলে দেওয়াটা বেটার না? ওনার ছেলে বা মেয়েকে এভিডেভিট বলে ক্ষমতা দেওয়াটাই না, সবচেয়ে না, বেটার। না, না। একজনের পক্ষে আরেকজন সাক্ষী হতে পারে না। হুম। সাক্ষী হওয়ার জন্য আপনার এভিডেন্স একটা 120 ধারায় যেটা বলা হয়েছে, সিভিল মামলার পার্টি টু দ্য স্যুট হতে হবে। পার্টি টু দ্য স্যুট হতে হবে, তারা যোগ্য সাক্ষী। আর এই যে দখল বা অন্যান্য বিষয়ে যে সাক্ষী দিতে মানে সাক্ষ্য দিতে চান, তাহলে আপনাকে অ্যাপ্লিকেশন দিয়ে আদালতে বলতে হবে যে আপনি আর কাকে কাকে সাক্ষ্য দিতে চান। কিন্তু একজনের পক্ষে আরেকজন সাক্ষ্য দিবে এফিডেভিট দিয়ে, এটা দেওয়ার কোনো সুযোগ নেই। মানে উনি যদি স্যার কথাই না বলতে পারে, দেখা গেলো যে ওনার জবানবন্দি মানে মানে কথা বলার পজিশনে নাই, সেই ক্ষেত্রে কি হবে? যদি কথা বলার পজিশনে না থাকে, তাহলে তো তিনি সাক্ষ্য দেওয়ার যোগ্য ব্যক্তি, তাহলে তাকে আচ্ছা, অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, তখন এভিডেভিট দেওয়া যাবে মানে ওনার ছেলেকে? না, না, তখনও দেওয়া যাবে, তখনও কিন্তু দেওয়া যাবে। মামলাটা তো বাদী উনি, দলিল বাদীরা মামলাটা উনিই করছে, তো সেই ক্ষেত্রে হ্যাঁ, জবানবন্দিটা কে দিবেন এই এই ক্ষেত্রে?
এখন স্বামী স্ত্রীর পক্ষে, স্ত্রী স্বামীর পক্ষে যোগ্য সাক্ষী বলে গণ্য হবে, কিন্তু ছেলে বা মেয়ে যোগ্য সাক্ষী হবে না। 120 করে দেখবেন। হুম। ছেলে বা মেয়ে বাবার পক্ষে সাক্ষ্য দিতে পারবে না। হুম। তারা অন্য বিষয়ে সাক্ষ্য দিতে পারে, দখল সংক্রান্ত বিষয়ে তার বাবাকে আহ, তারা তাদের অ্যাক্সেসে হয়তো প্রতারণা করে কোর্ট কাছারিতে নিয়ে কিন্তু যাওয়া স্যার হয়েছে বা আমাদের এই পলাশবাড়ি সরকারি জজ আদালতে তো স্যার মানে বাবা কানে কম শোনে, এই গ্রাউন্ডে ছেলেকে এফিডেভিটে সাক্ষ্য দেওয়ার অনেক উদাহরণ মানে এখানে মঞ্জুর করছে, সাক্ষ্য দিচ্ছে। বাবা কানে শোনে না, বা হুম। কেউ কথা মানে ঠিক মতো বোঝে না, তো মানসিক ভারসাম্য এটা বলে মানে ছেলে মানে এফিডেভিট দিয়ে ছেলে জবানবন্দি দিচ্ছে। এই ক্ষেত্রে কি স্যার আমি রিভিশনে মানে আপিল করে কি স্যার এটা বলতে পারবো যেটা মানে আইনে ব্যর্থ ভাবে আদালত এটা জবানবন্দি নিয়েছিলেন? হ্যাঁ, ব্যর্থ হয়েছে এবং এটার কোনো গ্রহণযোগ্যতা নাই মর্মে আপনি এটা রিভিশন করতে পারবেন। হুম। মানে ওই অর্ডার এগেনস্টে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। স্যার একটু আচ্ছা। আমার প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। স্যার কে? আপনার স্যার হাত তোলেন, আমি এই যে সকলেই সুযোগ দিচ্ছি। হ্যাঁ, মোশাররফ সাহেব বলেন। হ্যাঁ, স্যার এই যে নকশাদের জমি কমে বিএস বা আরএস নকশাদের জমি কমে গেছে। হ্যাঁ, তো এখন খতিয়ান নকশাতে নকশাতে কমেছে, খতিয়ানও কমেছে। ওইটা হচ্ছে 10 শতাংশ, এখানে 8 শতাংশ হয়েছে। এখন স্যার জি, আপনি বলছেন যে খতিয়ান কারেকশন করলেই হবে। স্যার নকশা হুম, অনুযায়ী তো মাপ হয় মাঠে, হ্যাঁ, এখানে তো সব হ্যাঁ। প্রবলেম করতে হবে। তো খতিয়ানটা করতে হবে স্যার, নকশা কারেকশনের দরকার নাই। নকশা তো কারেকশন করতে পারবেন না, নকশা তো আদালত কারেকশন কোনো আদেশ দিতে পারবে না, নকশা তো কখনো কারেকশন হয় না, কারণ ওইটা তো একটা প্রশাসনিক আদেশে হয়ে গেছে। হ্যাঁ, আপনার জমিটা হয়তো পার্শ্ববর্তী যে প্লট সেইখানে হয়তো তার যে এরিয়া তার থেকে বেশি হয়েছে, জমিটা এখানে আছে। হুম। আপনি শুধুমাত্র ঘোষণা চান। আমি যে একটা দরখাস্ত আপনাদের দিলাম যে 30 শতক জমি খতিয়ানের রেকর্ড দেখানো আছে, কিন্তু সরজমিনে দেখা যায় যে মৌজাম মৌজান ম্যাপে বা নকশায় দেখা যায় যে মাত্র 18 শতক হয়েছে, 12 শতক অন্য দাগের মানে ঢুকে গেছে। তো এই ক্ষেত্রে আপনাকে ওই নকশা সংশোধন করার মামলা চাওয়ার কোনো দরকার নেই। আপনাকে শুধু ডিক্লারেশন অফ টাইটেল চাইতে হবে। সেই ডিক্লারেশন অফ টাইটেল চেয়ে, এই যে আমি যেমন লোকাল ইনভেস্টিগেশনের পিটিশন আপনাদের করাই দেখাইলাম, আপনি ঠিক এইভাবে সুন্দর করে আর্জিটাও ঠিক এই অ্যাঙ্গেলে করতে হবে যে আপনি কতটুকু জমির মালিকানা অর্জন করেছিলেন, সেটা কত খতিয়ানে রেকর্ড হয়েছে। হ্যাঁ, এবং ঠিক আছে সরজমিনে স্যার। আপনাকে অ্যাজ এ কজ অফ অ্যাকশন দেখানোর জন্য বলতে হবে যে আপনি সরজমিনে মাপতে গিয়ে দেখেন আসলে আপনার জমিটা মাত্র 18 শতক, 12 শতক নেই। এবং আপনি বলতে জি পারেন মৌজা ম্যাপও আমি বাহুগুলার তুলনা করে দেখেছি, ওই মৌজা ম্যাপ যে স্কেলে ড্র হয়েছে, মৌজা ম্যাপ কত ইঞ্চি মানে কত ইঞ্চিতে মাইল ধরে ড্র করা হয়েছে সেটা মৌজা ম্যাপের গায়ে লেখা থাকে, 16 ইঞ্চিতে 1 মাইল, 32 ইঞ্চিতে বা 64 ইঞ্চিতে। সেইভাবে মেপে দেখেছি যে এখানে মাত্র সরেজমিনে 18 শতক আছে, কিন্তু 12 শতক পার্শ্ববর্তী দাগে গেছে। ঠিক কোন দাগে বেশি ইনক্লুড হয়েছে সেই দাগটাও আপনাকে মেনশন করে দিতে হবে। দিয়ে আপনাকে এই ডিক্লারেশন অফ টাইটেল চাইতে হবে এবং রিকভারি পজিশন চাইতে হবে। এইভাবে মামলাটা করতে হবে, নকশা সংশোধন বলে কোনো মামলা হবে না। হুম। আশা করি আপনি উত্তর পেয়েছেন। এরপরে শিবলু আকান্ত বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার জানার বিষয়টা ছিল স্যার, এই যে আমরা যে এই মাত্র স্যার পড়লাম স্যার, আপনি স্যার বললেন যে স্যার সাক্ষ্য, এই মৌখিক সাক্ষ্য আর হইলো এই দালিলিক যে বিষয়গুলা এইগুলার উপর কমিশন চাওয়া যাবে না। রাইট। এইটা স্যার চাওয়া যে যাবে না স্যার, এটা কি স্যার আমাদের কোনো আইনে এইভাবে বলা আছে স্যার, কোনো সেকশনে? না, বা সেকশনে বলা নেই, সেকশনে বলার থাকার সুযোগও নাই। এটা ওই যে কি কেস স্যার, ল আমি দিচ্ছি, এটা দেখ। হুম। ওই যে কোন কোন 41 বিষয়ে, ডিএলআর যেটা। হ্যাঁ, হ্যাঁ, কোন কোন বিষয়ে কমিশন চাওয়া যাবে সেটা সেকশন 75-এ বলা হয়েছে। হ্যাঁ, 75-এ বলা হয়েছে যে টু এক্সামিন অ্যান উইটনেস, হ্যাঁ, টু মেক লোকাল ইনভেস্টিগেশন, টু অ্যাফেক্ট পার্টিশন, টু এক্সামিন অ্যান অ্যাকাউন্ট, এই 4টে বিষয় আপনি কমিশন চাইতে পারবেন। তার মধ্যে দেখা গেল যে আপনি আহ, কি কি বিষয়ে কমিশন চাইতে পারবেন সেই বিষয়গুলোর কথা বলা হয়েছে, কিন্তু যে বিষয়টা সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যাবে, দালিলিক বা মৌখিক, সেই বিষয়ে কোনো আপনি চাইতে পারবেন না। হুম। জি স্যার। কমিশন চাইতে পারবেন।
ওকে। সালাম হ্যাঁ, যার স্যার। বলেছিলাম প্রশ্ন উত্তর হয়েছে তার হাত নামাবেন, এরপরে মোয়াজ্জেম সাহেব বলেন। স্যার আমি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে ওই যে বন্টনের মোকদ্দমায় যে এখানে লোকাল ইনভেস্টিগেশনটা আমি কখন চাবো? বন্টনের মোকদ্দমা একটা বিষয় স্যার, প্রাথমিক সাক্ষ্য আবার প্রাথমিক ডিগ্রি আবার চূড়ান্ত ডিগ্রি। এই প্রাথমিক ডিগ্রিটা কখন হয়, বা প্রাথমিক ডিগ্রির পরে আমি লোকাল ইনভেস্টিগেশন চাবো কিনা স্যার, এই বিষয়টা। ওকে, থ্যাংক ইউ। পার্টিশন মোকদ্দমায় হলো যে আপনি ধরেন মামলা করেছেন, আপনি বাদী, আপনি 10 শতক জমি বন্টন যে মামলা করলেন, যাদের বিরুদ্ধে চাচ্ছেন তারা তো বিবাদী, তাদের ডাকা হলো, তারা এসে জবাব দিল, উভয় পক্ষে সাক্ষ্য সাবুত নেওয়া হলো, নিয়ে আদালত যে রায়টা দেন, এই রায়টাকে বলা হচ্ছে প্রিলিমিনারি ডিগ্রি। প্রিলিমিনারি ডিগ্রি সেখানে হয়তো মনে করেন আপনি ওয়ান অফ দ্য ব্রাদার্স অফ দ্য, মানে যে অন্যতম এক ভাই হিসেবে 10 শতক অংশ পেয়েছেন, বিবাদীরা হয়তো 2 জন আছে, তারা 10 শতক 10 শতক 20 শতক পেয়েছে। অর্থাৎ ধরেন যার সম্পত্তি নিয়ে মামলা করা হয়েছে তিনি মাত্র 30 শতক জমি রেখে মারা গিয়েছেন, তাহলে বাদী 10 শতক পেয়েছে, মৃত ব্যক্তির অপর 2 ছেলে যারা বিবাদী করে আপনি মামলা করছেন তারা 10 শতক 10 শতক পেয়েছে, তার মানে 30 শতক জমি বন্টন হয়েছে 10 শতক করে। এই যে সিদ্ধান্তটা দিল আদালত, এইটার নাম হলো প্রিলিমিনারি ডিগ্রি। এই প্রিলিমিনারি ডিগ্রির বেসিসে এখন আদালত একজন সিভিল কোর্ট কমিশনারকে নিয়োগ করবেন, তিনি প্র্যাকটিক্যালি সরেজমিনে গিয়ে কোন দাগের কোন অংশে আপনাকে 10 শতক দেবে, অন্য বিবাদী দেবে, এই যে রিপোর্টটা, এই রিপোর্টটার নাম হলো, এই যে আপনি মানে লোকাল ইনভেস্টিগেশন চাইলেন, বা এই যে, বা আপনি আহ, বন্টন করার জন্য যে দরখাস্তটা চাইলেন, এইটার ভিত্তিতে কমিশনের একটা রিপোর্ট দিবে। এই রিপোর্টের ভিত্তিতে আদালত যদি দেখে যে কোনো পক্ষের কোনো আপত্তি নেই, তাহলে এটা একসেপ্ট করবে, এইটার ভিত্তিতে চূড়ান্ত ডিগ্রি প্রণাম হবে। এইভাবে আসলে কাজটা হয়ে যায়। আপনি যখন রায়টা পাবেন বাদী পক্ষে, তখন আপনি একটা অ্যাপ্লিকেশন দিবেন টু অ্যাপয়েন্ট এ সিভিল কোর্ট কমিশনার, এটাকে বলা হয় সিভিল কোর্ট কমিশনার। উনি তখন যাবে, ওই রায়টা হাতে নিয়ে যাবে, ওই রায়ের আলোকে উনি একটা পার্টিশন বা বন্টন কার্যকর করবেন, করে আদালতে একটা রিপোর্ট দিবেন। হুম, এটার ভিত্তিতে চূড়ান্ত ডিগ্রি হবে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, রনি বলেন, অ্যাডভোকেট রনি ফ্রম ঢাকা। জি, আসসালামু আলাইকুম। বুঝলাম। স্যার আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, ওই যে আপনি স্যার পড়াইছিলেন যে পক্ষভুক্ত, হ্যাঁ পক্ষভুক্ত, যদি আমি জবাবে বলি যে পক্ষভুক্ত সঠিক হয় না, উনি যদি প্রশ্নমালা দেয় আমাকে, তাহলে জি, আপনি বলেন সঠিক পক্ষ কে হ্যাঁ কে হ্যাঁ, কে, তো সেক্ষেত্রে তো আমার দিতে হবে, তাহলে আমার বেনিফিট এখানে, এটা একটা প্রথম প্রশ্ন। জি। তাহলে এটার উত্তর আগে না, আপনি যদি পক্ষদোষের ইয়া করেন, মানে প্রশ্ন উত্থাপন করেন, যে বাদীকে যদি বলেন আপনি বাই ফাইলিং ডাব্লিউএস রিটেন স্টেটমেন্ট দিয়ে বলেন যে আপনার মোকদ্দমাটা পক্ষদোষে দুষ্ট, আপনি পক্ষদোষে বলতে বুঝাইতে পারেন নন জয়েন্ডার বুঝাইতে পারেন, অথবা মিড জয়েন্ডার বুঝাইতে পারেন। ওকে, তো আপনি ধরেন মনে করেন নন জয়েন্ডার বুঝালেন, তো নন জয়েন্ডার মানে প্রয়োজনীয় ব্যক্তি কিন্তু পক্ষ করা হয়নি। তো এই যে আপনি বলার পরেও যদি উনি নেসেসারি পার্টি যারা তাদের যদি পক্ষভুক্ত না করে, বিবাদী শ্রেণীভুক্ত না করে মামলাটা প্রসিড করে, তাহলে ইন দ্য লং রান যে যদি তিনি ডিগ্রি পানও, সেই ডিগ্রিটা আইনসম্মত হবে না, কার্যকর হবে না। এইটা হলো আপনার লাভ, তখন পুরো ডিগ্রিটা সেট হয়ে যাবে আপিলে গিয়ে। যদি উনি প্রশ্ন করে যে তাহলে প্রয়োজনীয় পক্ষ কারা কারা আপনি নিজের বলেন, তখন তো আর আমার হ্যাঁ, বেনিফিট থাকবে না। তখন আপনাকে উত্তর দিতে হবে। তখন যদি আপনি উত্তর না দেন, তাহলে আপনার বিরুদ্ধে মামলাটা এক্সপার্টি হয়ে যাবে। না মানে অর্ডার আমার 11 রুল 21। মানে আমার বুঝার জায়গাটা হচ্ছে স্যার, আমি যে বললাম পক্ষদোষে দুষ্ট, উনি যদি একটু ইন্টেলেকচুয়াল আইনজীবী হন, তাহলে উনি তো হ্যাঁ বলবো হ্যাঁ, ঠিক আছে, আপনি প্রশ্ন আমার পাল্টা প্রশ্ন শুরু করবেন, ইন্টারোগেটিভ দেবে, থ্রো আপনাকে করবেন। ইন্টারোগেটিভ দেবে। হ্যাঁ হ্যাঁ, ইন্টারোগেটিভ হুম। দেবে। তখন তো আমি দিতে বাধ্য, কে পক্ষ, আপনি দিতে তাহলে পারবেন, আমার হ্যাঁ। বেনিফিটটা আপনার আমার বেনিফিট। বেনিফিট, ওই জন্য বুঝে শুনে কত উত্তর দিবেন আপনি, বলবেন জবাবে। হ্যাঁ, যদি ওই ডিপ্লোমা গুঁড়ো দুধের মতো বলেন, ওই বাচ্চাকে জিজ্ঞেস করে তুমি কেন ডিপ্লোমা খাও, বলে যে আমি তো আহ, এমনি এমনি খাই। হ্যাঁ, আরেকজনকে বলছে আপনি কেন খান, যে ভাই যে দিনকাল পড়ছে শরীর ঠিক রাখার জন্য খাই। আর ওই বাচ্চা মানুষের মতো এমনি এমনি খাই বললে হবে না, জবাবে যা বলবেন টু দ্য পয়েন্ট বলতে হবে। হ্যাঁ, জি,
হ্যাঁ জি এটা থ্যাংক বুঝেছি স্যার। আচ্ছা, জি আরো আছে আজকে প্রশ্ন, আজকে আসি স্যার, জি আজকে টপিক শেষ। আর একটা ছোট্ট একটা জিনিস জানবো স্যার, আপিল রিভিশনে আপত্তি মানে দেওয়া যাবে তো, কোনো ওই ওই ক্ষেত্রে তো আর কোনো বাধা নেই? মানে যদি আপিল মানে কিসের আপত্তি দিতে চাচ্ছেন? মানে স্যার, সে আমার বিরুদ্ধে উনি আপিলে গেল, হ্যাঁ, হুম। সেক্ষেত্রে আমি কি ওই যে ফোরামে গেল ওইখানে কি আমি আপত্তি দিতে পারবো কিনা? আপিল শুনানিতে হ্যাঁ বা রিভিশন শুনানিতে? না, এটা মানে রিভিশন তো, আপিল রিভিশনে তো কোনো আপনার কাউন্টার কোনো ফাইল হয় না, সেখানে শুধুমাত্র শুনানি হয় আলাদা করে। না, কিন্তু আপিলে কিন্তু আপনি কোনো নোটিশ তো করে। অবজেকশন ফাইল ফাইল করতে পারবেন না, বা রিভিশনেও কোনো অবজেকশন ফাইল করতে পারবেন না। সেখানে শুধুমাত্র আপনি হিয়ারিং করবেন যে উনি যে পয়েন্টগুলো রেজ করে রিভিশন করেছেন ও অ্যাপিলেন্ট যে পয়েন্টগুলো রেজ করে আপিল করেছেন এগুলা সঠিক না, এই বিষয়ে আপনি হিয়ারিং করতে পারবেন, কোনো রিটেন দিতে পারবেন না। হুম। আচ্ছা আচ্ছা, যে এটা স্যার একটু এখানে ক্রিটিক্যাল পয়েন্ট আছে। ক্রস ক্রস অবজেকশন দেওয়া যাবে না স্যার? আর সেটা অন্য জিনিস, সেটা ক্রস অবজেকশন যিনি ডিগ্রি পেয়েছেন তিনি ডিগ্রি দ্বারাই ক্রস অবজেকশন ফাইল করতে পারবেন। হুম, মানে অপোনেন্ট না, যিনি ডিগ্রি পেয়েছিলেন তিনি ক্রস অবজেকশন ফাইল করতে পারবেন ডিগ্রি তার নিজে। মানে আপিল করে আজকের স্যার ক্লাসে যদি উনি নতুন কিছু বলেন, মানে আপিল করে দেখালো যে উনি নতুন কোনো জিনিস ঢোকালেন, তাহলে রেসপন্ডেন্ট পক্ষে ক্রস অবজেকশন দিতে পারবো না? সেই বিষয়ে আপনি শুনানি করতে পারবেন, মানে তিনি যে গ্রাউন্ডস গুলো উত্থাপন করছেন সেই নতুন বিষয় ঢুকাইছে, দলিল ঢুকাইছে, দলিলের বর্ণনা দিতে, তো সেই ক্ষেত্রে মানে আমাকে কোনো স্টেপ না নিতে হবে না, না শুধু শুনানিতে বললেই হবে, মানে আমাকে? শুনানিতে বললেই হবে, স্টেপস নিতে আচ্ছা। হবে, শুনানিতে বললেই হবে। যে আজকের ক্লাসে একটু ঢুকতেছি স্যার। আজকের ক্লাস হচ্ছে যে একদম বেসিকটা চলে যায়, লোকাল ইনভেস্টিগেশন আমার ভালো লাগলো না। এটা নিশ্চিত আমি রিভিশনে যাবো। হ্যাঁ, লোকাল ইনভেস্টমেন্ট ভালো লাগলো না, আপনাকে প্রথমে আপত্তি দিতে হবে, আপত্তি দিয়ে তাকে জেরা করতে হবে, তারপর আদালত যে সিদ্ধান্ত দেবে সেইটা যদি আপনার ভালো না লাগে আদালতে, Right. তখন আপনি ডিভিশনে যেতে পারবেন। এখন আরেকটা ছোট্ট প্রশ্ন আসি স্যার, সেটা হচ্ছে জি এই যে লোকাল ইনভেস্টিগেশন করলো কি বলে সিভিল কমিশনার, এখন আমি তাকে জেরা করবো, হ্যাঁ, সেক্ষেত্রে সে যে বললো যে এটা এটা ঠিক, আমি ডিনাইল দিব না? সত্য হলেও তো আমার ডিনাইল দিতে হবে। হ্যাঁ, না আপনি তো আপ- অবশ্যই একটা আগে রিটেন অবজেকশন ফাইল করবেন অন দ্য বেসিস অফ এ কমিশন রিপোর্ট, ওইটাকে চ্যালেঞ্জ করে আগে রিটেন অবজেকশন দিবেন, তারপরে আপনি তাকে কল করবেন সাক্ষী হিসাবে, আদালতের কাছে প্রার্থনা জানাবেন, আদালত তাকে ডাকলো, তারপরে আপনি পুটিং হিম অন দ্য ডক, তাকে জেরা করলেন। হ্যাঁ, জেরা স্যার, করার পর আপনি সাজেশন অবশ্যই দিতে পারবেন। যে আপনি যে এইভাবে যে সিদ্ধান্তটা দিয়েছেন এটা এই কারণে সঠিক না, আপনি আদারওয়াইজ বায়াস হয়েছেন, দিস এন্ড দ্যাট, হ্যাঁ এগুলো বলতে পারবেন। আমার অবশ্যই স্যার আর একটা মিনিট সময় নষ্ট করবো স্যার আপনার, মানে কমিশনারকে জেরা করলে মামলা, এটা তো মামলা ওয়াইজ হবে, এটা তো সব মামলা এক হবে না, বিভিন্ন না। ভ্যারাইটি আছে, বাট হ্যাঁ, কমন কমন কি জেরাগুলো আসতে পারে সাজেশন বাদ দিয়ে, এটা এইটা একটু আমরা যদি পরে স্যার আলোচনা শেখাবো, এটা শেখাবো পরে, আজকে না। কমিশনারকে জি স্যার, কিভাবে জাজ করতে হয়, ঠিক আছে স্যার। হ্যাঁ, বিশেষ করে আমরা একটা শিখবো, সেটা হলো বাটোয়ারা মোকদ্দমায় কিভাবে আপনারা জাহির করবেন, কারণ বাটোয়ারা মোকদ্দমা সবচেয়ে বেশি হয়তো কমিশনারটা জি কমিশনটা, এই জন্য আমরা ওইটা শিখবো। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে। হ্যাঁ, আতাউল্লাহ সাহেব বলেন। স্যার, একটা বিষয় হলো স্যার, যে সিএস এবং আরএস ম্যাপ থেকে কোন কোন দাগগুলো সরি স্যার, কোন কোন দাগগুলো বিএস দাগ নম্বরে রূপান্তরিত হইল, এটার জন্য স্যার কমিশন রিপোর্টের চাইতে হবে না স্যার? এই যে ড্রাফট পর্চা ডিপি খতিয়ান যেটা হয়, যেখানে সাবেক দাগ উল্লেখ থাকে এবং হাল দাগ কত হইলো এটাও উল্লেখ থাকে, ওইটা দাখিল করাটা ডকুমেন্টারি ভ্যালু ভালো হবে না স্যার? না না, কোনটা ভালো হবে কমিশন? ড্রাফট খতিয়ান যেটা পর্চা বলেন আপনারা, বা ডিপি জি, খতিয়ান, ড্রাফট পর্চা, ডিপি হ্যাঁ, ডিপি খতিয়ান। ডিপি খতিয়ানের আইনগত কোনো মূল্য নাই, এভিডেন্সিয়াল কোনো মূল্য নাই, কারণ এটা নামই হলো ড্রাফট, এটা যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে এবং চেঞ্জ হয়েও থাকে। এই জন্য এইটার কোনো সাক্ষ্যগত কোনো মূল্য নাই, আনলেস এন্ড আনটিল ফাইনালি পাবলিশড। ফাইনালি সংবাদ পাবলিশ। দেয় না স্যার, একটা রেকর্ড রুম সংবাদ চায় না স্যার? হ্যাঁ, রেকর্ড রুম থেকে সংবাদ চায় না স্যার, এই দাগের তুলনামূলক বিএসআরএস দাগ কোন কোন দাগের কতটুকু পরিমাণ জমি? সেটা অন্য জিনিস, ওইখানে যে
ক্যাটালগ থাকে, ইন্ডেক্স অফ দ্য প্লট, হ্যাঁ, সেটা অন্য জিনিস। হুম। আর আমাদের আতুল্লাহ সাহেব যেটা বলছে সেটা এই জিনিস না। হুম। না, এটার জন্য আপনার ইয়া কমিশন করাটাই ভালো হবে। হুম। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর আরেকটা জিনিস জানার বিষয় হলো স্যার, খতিয়ানে উল্লেখ আছে সম্পত্তির নালিশি সম্পত্তির প্রকৃতি হলো নাল, হুম। আরজিতেও নাল, জি। কিন্তু প্রকৃতপক্ষে আমি বিবাদী, সম্পত্তিতে আমি দখলে আছি, এই সম্পত্তি হালে বাড়ি, আমার ঘর বাড়ি আছে। হুম। এখন স্যার আমি এটাতে কমিশন চাইতে পারবো না যে নালিশি সম্পত্তি আর নাল না, হালে বাড়ি, এই সংক্রান্ত হুম। বিষয়ে একটা প্রতিবেদন, মানে সম্পত্তির আকার আকৃতি কিরূপ, এটা চাইতে পারবো না স্যার? এটা আপনি মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে পারবেন, এটা যে বাস্তবিকটা, হ্যাঁ, এটা যার নাল নেই, হ্যাঁ, এইটা আপনি মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে পারবেন। হুম, এটাতে কমিশন চাওয়ার দরকার হবে না। হুম। আচ্ছা, জি স্যার, জি স্যার, জি। থ্যাংক ইউ স্যার। জি। আর আরেকটা বিষয় স্যার, এই হ্যাঁ। যে এখন যে স্যার এই ইনভেস্টিগেশনের জন্য যে আমরা কমিশন চাই, হুম। ইয়ের জন্য, ওই যে সাক্ষ্য গ্রহণের জন্য, হুম। সাক্ষীর জবানবন্দি এবং জেরা নেওয়ার জন্য যে কমিশন চাই, জি। এইটার চাইতে বেটার হবে না আমরা যদি স্যার তথ্য প্রযুক্তি আইনে বা আইন ব্যবহার করে বিজ্ঞ আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য বলি স্যার? আদার সাইড থাকলে এক্স্যাক্টলি। বাধা দিলে হবে না স্যার? হ্যাঁ, অনেক ভালো হবে, অনেক ভালো হবে, রাইট। হুম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি। এরপর আসলাম সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন হলো যে বাদী এবং বিবাদী, আমি স্যার বিবাদী, বাদী হুম। ল্যান্ড সার্ভেতে মামলা করলেন স্যার 2020 সালে স্যার। হুম। তো সেখানে স্যার তিনি ওই আরএস সংশোধন চাইলেন এবং ওই জমিটা তাদের আচ্ছা শুনেন, দখলে আমরা আছে। আসলাম সাহেব আজকে আমরা মানে কমিশনে আছি, তদন্ত সম্পর্কে আছি, এই দিক স্যার থাকেন। প্লিজ, স্যার প্লিজ যদি একটু অনুমোদন হ্যাঁ। দিতেন স্যার, 1 মিনিট, আমি একটু ঝামেলায় পড়ছি না, স্যার এই মামলাটা নিয়ে স্যার, যদি স্যার। ভিন্ন দিকে যাওয়া যাবে না। হ্যাঁ, জি স্যার, যদি মানে তারপরে অনুমোদন দেন টপিকে স্যার। টপিকে থাকেন। আলমগীর সাহেব বলেন। থ্যাংক ইউ স্যার। আপনি পরে ফোন দিয়েন আমাকে। হুম। জি স্যার, হ্যাঁ। আমি এর একটা কমিশনে আবেদন করছিলাম একটা ডিক্লারেশন মামলায়, যে আমি যে জমিটা দাবি করতেছি এই জমিটা আরএস অমুক দাগে অন্তর্ভুক্ত ছিল। হুম। তো বিবাদী এটাকে দাবি করতেছে না, এটা এই দাগে না, সেটা আরেক দাগে। তখন আমি ইনভেস্টিগেশন সাইসে কোর্ট আমাকে আদেশ দিলেন যে আপনি একটা দেন, প্যান্টাগ্রাফ দেন। হুম। আমার এই প্যান্টাগ্রাফটা জমা দিয়ে দিচ্ছে, কিন্তু এটা কি কোনো সাক্ষ্যগত মূল্য আছে প্যান্টাগ্রাফের, বা আমার যেটা জমা বিজ্ঞ আদালত যে নথিতে রাখলেন, এটা কি কোনো আমার আসবে কি, বেনিফিট আসবে কিনা? না, এটা তো প্রাইভেট ডকুমেন্ট, এটার কোনো আপনি ইয়া এভিডেন্সিয়াল ভ্যালু প্রমাণ ওইভাবে পাবেন না। আহ, আহ, যদি এটা ইয়া হতো, আহ, কি পাবলিক ডকুমেন্ট হতো, তাহলে আপনি এটার এভিডেন্সিয়াল ভ্যালু পেতেন। হুম। আপনি দেখবেন যে ও, সাক্ষ্য আইনের 83 ধারায় একটা জিনিস বলা হচ্ছে, যদি ম্যাপ প্ল্যান চার্ট, হ্যাঁ, ম্যাপ প্ল্যান চার্ট যদি পাবলিক হয় তাহলে আদালত এখানে সেলফ প্রিজুম নেবে। আবার ম্যাপ প্ল্যান চার্ট যদি প্রাইভেট হয় তাহলে 87 ধারার বিধান অনুযায়ী এটা হলো মে প্রিজিউম। আদালত সঠিক বলে ধরে নিতেও পারেন, নাও নিতে পারেন। হুম। 83 আর 87। স্যার আমার একবার তো নামঞ্জুর করছে, তা আমি তো আবার চাইতে পারি না এই মামলার হ্যাঁ, কমিশন। চান আবার চাইতে পারেন। হুম। আচ্ছা, আবার ঠিক আছে, ধন্যবাদ। ডিভিশনও যেতে পারেন। হ্যাঁ, এরপরে কামরুজ্জামান শেখ বলেন। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, আমি একটা স্যার সুনির্দিষ্ট প্রতিকারের 9 ধারায় একটা মামলা করছিলাম স্যার, রিকভারি পরিষেবা। তো স্যার সেখানে একটা থেকে স্যার ধরেন 10% সম্পত্তি, এখন আমি 5 আমি ওখানে ক্রয় করছি, আর 5 স্যার আমি ক্রয় করে যাই, কিন্তু ওদের পরিচিত মালিক ওই সম্পত্তি দাবি করে না, মস্তানরা আর কি স্যার এটা দাবি করে। তো ওখানে আবার আমার কিছু স্থাপনা ছিল স্যার, আমাকে উচ্ছেদ করে দিচ্ছে। এখন আমি স্যার রিকভারি মামলা করছি, এখন আমি অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতেছি স্যার, কিন্তু আমাকে দিতেছে না। আমি তো কি করতে পারি? এইটা আমাদের টপিকের মধ্যে পড়ে না, জাস্ট উত্তর দেওয়া গেল না, সরি ফর দ্যাট। হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপরে মাহবুব আলম বলেন।
আমরা কমিশনের মধ্যে থেকে ইনভেস্টিগেশনের মধ্যে। হুম, মাহবুব আলম কি কিছু বলবেন? ইউ রেজ ইউর হ্যান্ড। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো স্যার, আমাদের এই চাঁদপুর কোর্টে যে প্র্যাকটিসটা হয়, এই লোকাল স্থানীয় কিন্তু আপনি পরিদর্শনের যে ভিডিও অন করতে বিষয়টা, হবে, আপনাকে ভিডিও অন করতে স্যার হবে কথা বলতে গেলে। স্যার সরি, জি নেটের প্রবলেম স্যার এখানে একটু। হুম জি স্যার, জি এখানে আমাদের এখানে যে প্র্যাকটিসটা হয় স্যার, এই লোকাল ইনভেস্টিগেশনের যে বিষয়টা, জি সেখানে দরখাস্ত করার মধ্যে এই এতে দেয় 39 অর্ডারের 7 রুলের বিধান মতে 39 এই আদেশ, দরখাস্তটা সাবমিট করতে হবে। ওটা হলো ইনস্পেকশন, ওটা ইনস্পেকশন 39 আদেশে যেটা মানে রুল 7-এ যেটা দেওয়া হয় ওটা ইনস্পেকশন। এটা আমরা ইয়া পড়াইতে গিয়ে পড়াবো, ওই যে টেম্পোরারি ইনজাংশন গিয়ে তখন গিয়ে আলোচনা করবো এটা। হুম, ওটা এখন ওটা স্যার হলো আমার একটা ওটা হলো কোশ্চেন হচ্ছে স্যার, ইনস্পেকশন, ওটা ইনস্পেকশন বলে, ওই ওটা ইনভেস্টিগেশন। ইন্সপেকশন, হ্যাঁ হ্যাঁ কিন্তু স্যার আমরা যেটা এই বিবাদী হচ্ছে বোন স্যার, বাদী হচ্ছে স্যার ভাই, একটা বিয়ে সংশোধনের মামলা করছে বোনেরা ভাইয়ের হুম, বিরুদ্ধে। আচ্ছা, তখন তারা বললো যে ওই সম্পত্তিগুলো নাল সম্পত্তি সম্পূর্ণ সম্পত্তিগুলো তারা দখলে আছে, এই হুম, মর্মে তারা একটা মামলা করলো। কিন্তু বাস্তবে এই সম্পত্তিগুলো স্যার বর্তমানে নাল হিসেবে নাই, এগুলো হুম, সম্পূর্ণ সবগুলো সম্পত্তি বাড়ি বা বিভিন্ন জনের নিকট ভাইয়েরা হস্তান্তর করে ফেলছে। হুম। এখন ওনারা এই বোনারা মামলাটা করলো যে এই সম্পত্তিগুলো নাল সম্পত্তি, এই মর্মে তারা দাবি করে মোকদ্দমাটা দায়ের করছে। এখন এই ক্ষেত্রে স্যার আমি কি কি চাইতে পারি, লোকাল ইনভেস্টিগেশন যেটা চাইতে পারি কিনা? না, লোকাল ইনভেস্টিগেশন চাইতে পারবে না, এটা জমির শ্রেণী সংক্রান্ত যেহেতু প্রশ্ন। তো জমির শ্রেণী সংক্রান্ত প্রশ্নটা আপনি মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে পারেন এবং দালিলিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে পারেন। যেমন ধরেন নাল বলছে, এটা আপনি তো হোমস্ট্রিট বলে দাবি করতেছেন, ভিটা বলে দাবি করতেছেন, তাহলে এটা যে কোনো ব্যক্তি সাক্ষী উপস্থাপন করে আপনি এই জিনিসটা প্রমাণ করতে পারেন। হ্যাঁ, এই জন্য আপনি লোকাল ইনভেস্টিগেশন চাইতে পারবেন না। হুম। জি স্যার। এবং স্যার তাহলে আমি কি এটা পরবর্তী- ভূমির আকার আকৃতি স্যার একটু স্যার, হ্যাঁ বলেন। ওই ভূমিটার আকার আকৃতি কি রূপ বা কি অবস্থায় আছে, কি কি বিদ্যমান আছে, এই মর্মে কোনো প্রশ্ন রেখে কি স্যার লোকাল ইনভেস্টিগেশন করা কোনো ইয়ে করতে পারি কিনা? না, এখানে আকার আকৃতি তো মানে জমির তো আকার আকৃতি হয় না, প্রকৃতি হয় জমির, যে এটা কি কাল্টিভেবল ল্যান্ড নাকি হোমস্টেড ল্যান্ড নাকি মানে এগ্রিকালচারাল ল্যান্ড, নন এগ্রিকালচারাল ল্যান্ড, এই জাতীয় এগুলাকে বলে নেচার অফ দ্য ল্যান্ড। সেটা বিষয়ে আপনি দালিলিক মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে পারবেন। এইটার জন্য আপনি কমিশন চাইতে পারবেন না। লোকাল ইনভেস্টিগেশন এই জমিটার প্রকৃতি কি এইটা প্রমাণ করার জন্য, এই বিষয়টা ইনকোয়ারি অ্যাবাউট করার জন্য কোনো বিশেষজ্ঞ ব্যক্তির প্রয়োজন নেই। এটা চোখে দেখে যে কেউ এটা ইয়া করতে পারবে, সাক্ষ্য দিতে পারবে। এই জন্য এখানে এটা আপনার জন্য একসেপ্টেবল হবে না। কিন্তু স্যার আমাদের এই চাঁদপুর আমরা যেটা দেখতেছি বা আমরা যেটা করতেছি বা সিনিয়রদের কাছে যেটা দেখছি স্যার, এখানে স্যার এই 39 অর্ডারের 7 রুলের বিধান মতো একটা দরখাস্ত দিয়ে ওনারা একজন স্যার অ্যাডভোকেট কমিশনার নিয়োগ দেওয়ার কথা বলেন। এই ভূমির আকার আকৃতি প্রকৃতি কি রূপ অবস্থায় আছে, কি আছে, কি কি অবস্থায় আছে, এই জাতীয় দরখাস্ত গুলা দেন স্যার। এখন এটা স্যার কতটুকু স্যার আইন সিদ্ধ বা এটা? এইটা আইন সিদ্ধ হচ্ছে না। অর্ডার 39 রুল 7 এর অধীনে যে ইন্সপেকশন চাওয়া হয়, সেটা মাত্র যে বিষয়বস্তুর উপর আদালত ইনজাংশন দেবে, সেই ইনজাংশন দেওয়ার পূর্বে আদালত সে জিনিসটার অবস্থাটা দেখতে চাইতে পারেন। সেই কারণে যে কোনো একজন অ্যাডভোকেটকে খালি চোখে জিনিসটার অবস্থান দেখার জন্য পাঠাতে পারেন, ওটা হলো সিভিল অ্যাডভোকেট কমিশনার। আর যেটা ইনভেস্টিগেশন, এক্ষেত্রে সিভিল কোর্ট কমিশনার বলে। এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। যেটা অ্যাডভোকেট কমিশনার, অর্থাৎ যে সকল বিষয়ে খালি চোখে দেখা যায়, খালি চোখে নির্ণয় করা যায়, ওখানে গাছ আছে কিনা, ওখানে বাড়ি আছে কিনা ইত্যাদি, বিল্ডিং আছে কিনা, বিল্ডিং হলে কতটুকু স্ট্রাকচার হয়েছে, এইটা হলো ইন্সপেকশন, এটাকে বলে ইন্সপেকশন। আর যখন ইনভেস্টিগেশন হবে, হোয়েন ইট ইনভলভস এক্সপার্টিস নলেজ,
বিশেষজ্ঞ জ্ঞানের প্রয়োজন হবে, যে বিষয়টা নির্ণয় করার জন্য বিশেষজ্ঞ জ্ঞানের প্রয়োজন হয়। যেমন একটা জমির এই বিআরএস খতিয়ানে বা মৌজা ম্যাপে যা এখন দেখা যাচ্ছে সেটা এসে খতিয়ানে বা সিএস খতিয়ানের নকশাতে কত দাগ ছিল, এই যে এটাকে রিলে করা বলে, এই ধরনের যদি বিশেষজ্ঞ জ্ঞান প্রয়োজন হয় তখন ইনভেস্টিগেশনের প্রয়োজন হতে পারে। অথবা ধরেন লেটেস্ট যে খতিয়ানগুলো প্রস্তুত হয় তার সঙ্গে যদি নকশার জমির মিল না থাকে, তখন মনে করেন এই যে উদাহরণটা আমরা দিলাম যে 30 শতক জমি একজন মালিক 30 শতক বাবদ রেকর্ডও হয়েছেন, কিন্তু নকশায় দেখা গেল যে তার মাত্র 18 শতক, যে স্কেলে ড্র করা হয়েছে তাতে 18 শতক আসে, 12 শতকে নাই। এই ধরনের বিষয়গুলো ইনভেস্টিগেশন আসতে পারে। আর আপনি যে বিষয়টার উল্লেখ করছেন অর্ডার 39 রুল 7, সেটা শুধুমাত্র বিফোর passing an order of temporary injunction the court may inspect the subject matter of the suit, তখন এই পদ্ধতিটা গ্রহণ করা হয়ে থাকে। আশা করি আপনার উত্তর। হ্যাঁ, ইমরান লস্কর, আপনার হাত উঠানোর অপশন আছে। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার জমির পাশে স্যার 1 নম্বর খতিয়ানের সরকারের জায়গা স্যার, গুপাট রকম। এখন এসিলেন সাহেব বলতেছেন আমার জায়গাটা বাড়ি রকম, ওই জায়গাটা নাকি আমার জায়গাটা গুপাট। এখন স্যার আমি ইনজাংশন মামলা করলাম, করার পরে কি স্যার লোকাল ইনভেস্টিগেশন চাইতে পারি কিনা? এখানে তো যেটা দাবি করা হচ্ছে এটা ইনভেস্টিগেশন করার মতো বিষয়, যে এটার সেক্ষেত্রে আপনি চাইতে পারেন। তবে ইনজাংশন মোকদ্দমায় শুধুমাত্র রাইট টু অ্যান এনজয়মেন্ট অফ প্রপার্টি দেখা হয়, যে আপনি সম্পত্তিটা দখলে আছেন কিনা, সেই দখলে আদার সাইড বিবাদীরা আপনার বেদখল হুমকি দিচ্ছে কিনা বা আপনার শান্তিপূর্ণ ভোগ দখলে বাধা সৃষ্টি করতেছে না, এতটুকু দেখা হয়। এত মানে কঠিন প্রশ্নের মীমাংসা করা হয় না। সুট ফর স্যার স্থানীয়ভাবে প্রচার করতেছে এসিলেন মহোদয়, এবং আর্মি নিয়ে যাইতেছে স্যার, বলতেছে আমার বাড়ি রকম ভূমিটা ওইটা নাকি এক পাশে স্যার আমার প্রায় 5 থেকে 7 ফুট জায়গা, বলতেছে এটা গুপাট। তো আপনি সেটা ইয়াতে ইয়া করেন, কমিশনার নিয়োগ চান যে তাদের জমি আমার জমির মধ্যে ইনক্লুড হয়েছে কিনা। হ্যাঁ, এটা আপনি কমিশন করে এটা বের করতে পারেন, অ্যাডভোকেট কমিশনার নিয়োগ চাইতে পারেন আপনি। থ্যাংক ইউ স্যার। জি হ্যাঁ, পরাগ ভট্টাচার্য, ইউ আর দ্য লাস্ট পারসন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার, বাদী দখলে নাই স্যার। স্যার বাদী দখলে না থাকার পরও ঘোষণামূলক মামলা করছে স্যার, ফার্দার রিলিফ হিসেবে দখল পুনরুদ্ধার চায় নাই স্যার। আর এখানে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দিয়ে ফেলছে স্যার। তো আমি স্যার ওই সময় কি লোকাল ইনভেস্টিগেশনের দরখাস্ত করব নাকি স্যার অর্ডার 39 রুল 7 এর দরখাস্তে যাবো স্যার? এই যে আমি অ্যাকচুয়ালি আমি দখলে আছি, আমারই বাসা ওখানে, আমি দোকানপাট ভাড়া নিয়ে থাকি স্যার, কিন্তু বাদী 1 ইঞ্চি জায়গাও দখলে নেয়, অথচ স্যার কোর্ট ফি ফাঁকি দেওয়ার জন্য আমি স্যার কোর্ট ফি দেওয়ার জন্য দরখাস্তটাও দিব স্যার, প্লেন রিজেকশনের স্যার। তো এটার জন্য স্যার কি অ্যাডভোকেট কমিশনারে যাবো স্যার নাকি স্যার সিভিল কোর্ট কমিশনারের লোকাল ইনভেস্টিগেশন যাবো স্যার? একটু স্যার যদি বলতেন। এটা এখানে আপনার কোনোটাই চাওয়ার দরকার নেই। আপনি অর্ডার 7 রুল 11 এ পিটিশন দেন যে তার এখানে এই যে মামলা যে করছে, হ্যাঁ, হি ইজ নট ইন পজিশন, হ্যাঁ, তার আর্জিতে যদি এরকম লেখা থাকে যে তিনি পজিশনে নাই, শুধু তারপরেও শুধু মেয়ার ডিক্লারেশন চেয়েছেন, তাহলে আপনি এই অর্ডার 7 রুল 11 এর পিটিশন দিতে পারেন, আর্জি প্রত্যাখ্যান চাইতে পারেন। তারপর আপনি তো বিবাদী, আপনি তো বললেন না বিবাদী, হ্যাঁ, আপনার তো এখন এইসব করার কোনো সুযোগ নাই। আপনি রিটেন স্টেটমেন্টে এই জিনিসগুলো দিবেন, দিয়ে আপনি প্রথমত তার আর্জি প্রত্যাখ্যান চাইতে পারেন। তারপরে আপনি জেরা করবেন যে তিনি যে পজিশনে নাই, পজিশন সংক্রান্ত জেরা করবেন। হ্যাঁ, যদি পজিশন সংক্রান্ত জেরা করে আপনি এস্টাবলিশ করতে পারেন যে দ্য প্লেন্টিফ ইজ নট ইন পজিশন, তাহলে মামলাটা ফেল করবে 42-তে, কারণ ফার্দার রিলিফ তিনি চাননি। হ্যাঁ স্যার উনি বলতেছে স্যার, উনি মানে আর্জিতেও লিখছে স্যার, টেম্পোরারি ইনজাংশন দরখাস্ত লিখছে স্যার, যে উনি দখলে আছে, আমাদের কাছে কোনো কালে দখলে ছিল না, এটা স্যার কোর্ট ফিট ইভেট করার জন্য স্যার। সো ওই ক্ষেত্রে কি মানে এই জিনিসটা আমার কাছে স্যার রেজিস্টার্ড ওয়াসিয়াতনামা আছে স্যার,
আমি প্রবেট মামলাও করেছি স্যার, আমার নামে নামজারি খতিয়ান আছে স্যার, মিউটেশন খতিয়ান আছে স্যার। তো আমার কি লোকাল ইন্সপেকশনে বা লোকাল ইনভেস্টিগেশনে যাওয়া লাগবে নাকি স্যার? এগুলো প্রেজেন্ট করে অস্থায়ী নিষেধাজ্ঞাটা বাতিল যেতে পারবো স্যার? আর এগুলো মানে আপনার এখন এগুলোতে যাওয়ার দরকার নেই। আপনি এই ডকুমেন্টস গুলো শো করে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টাকে কন্টেস্ট করেন। আপনি রিটেন অবজেকশন দেন, দিয়ে এই বিষয়গুলো করেন। আরেকটা জিনিস খেয়াল আচ্ছা করবেন যে স্যার, উনি যে মামলাটা করলো, মামলা করার সঙ্গে সঙ্গে কি অস্থায়ী নিষেধাজ্ঞার পিটিশন দিয়েছেন নাকি পরবর্তী কোনো ধার্য তারিখে দিয়েছেন অস্থায়ী পরবর্তী নিষেধাজ্ঞা? ধার্য তারিখে মানে প্রায় 1 বছর পর দিছে স্যার, মামলা রুজু করার পর স্যার। ডিক্লারেশন সুটের সঙ্গে সঙ্গে যদি অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দেয়, তখন আপনারা দাবি করতে পারবেন যে স্যার তার দরখাস্ত থেকে বোঝা যাচ্ছে হি ইজ নট ইন পজিশন, তাহলে তাকে ফার্দার রিলিফ চাইতে হবে। হ্যাঁ, এই মোকদ্দমাটা এই ফর্মে চলবে না। আর যেহেতু 1 বছর পর দিয়েছে, তো সে নতুন করে হয়তো কজ অফ অ্যাকশন দেখিয়েছে আর কি। স্যার জি স্যার, থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। ওকে। আর শোয়েব এখন আবার হাত তুলছেন, শোয়েব তালুকদার, হ্যাঁ প্লিজ। স্যার আমার প্রশ্নটা ছিল স্যার যে হ্যাঁ, অ্যাডভোকেট কমিশন স্যার আর লোকাল ইনভেস্টিগেশন, হ্যাঁ। যেটা স্যার অ্যাডভোকেট কমিশন, তো স্যার লোকাল ইনভেস্টিগেশনে হয় না, লোকাল ইনভেস্টিগেশনে হইব স্যার সিভিল কোর্ট কমিশন। এই দুইটা যদি একটু পার্থক্য দেয় আমি একটু বুঝলাম স্যার। সিভিল কোর্ট কমিশনার আর অ্যাডভোকেট কমিশনের মধ্যে পার্থক্য হলো যে যেখানে এক্সপার্টিস নলেজ, বিশেষজ্ঞ জ্ঞান প্রয়োজন, যে বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিশেষজ্ঞ জ্ঞান প্রয়োজন, সেক্ষেত্রে আহ, একজন সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞকে নিয়োগ দেওয়া হয় কমিশনার হিসেবে। সেটাকে বলে সিভিল কোর্ট কমিশনার। এবং সিভিল কোর্ট কমিশনার হতে গেলে তাকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে নিবন্ধিত হতে হয়। এটাকে বলা হয় সিভিল কোর্ট কমিশনার। সিভিল কোর্ট হাইকোর্ট বিভাগের নিবন্ধন ব্যতীত অন্য কোনো ব্যক্তি সিভিল কোর্ট কমিশনার হিসেবে কাজ করতে পারেন না। আর অ্যাডভোকেট কমিশনার এইটা যে কেউ হতে পারেন। আদালত যে কোনো অ্যাডভোকেটকে কোনো নালিশি বিষয়বস্তু দেখার জন্য পাঠাতে পারেন। এটাতে কোনো বিশেষজ্ঞ জ্ঞানের প্রয়োজন নেই। এটা যে কোনো ব্যক্তি, যে কোনো অ্যাডভোকেট হতে পারেন অথবা অন্য কোনো ব্যক্তিও হতে পারেন। এটাকে বলে অ্যাডভোকেট কমিশন। এইটা হলো পার্থক্য। সিভিল কোর্ট কমিশনার হওয়ার জন্য স্যার অবশ্যই ইয়েস স্যার, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে নিবন্ধিত হতে হবে। স্যার ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। কি লেলিন, এখন কি জানতে চাচ্ছেন স্যার বলেন। হুম। স্যার বাটোয়ারার মামলায় বাদী বিবাদী সকল পক্ষই সামপ্রাপ্ত হলেন, হ্যাঁ, কিন্তু অ্যাডভোকেট কমিশনার স্যার সাম দেওয়ার ক্ষেত্রে ফাইনাল ডিগ্রি রোন আপ করতে স্যার দেখলেন যে স্যার বাদী যে পরিমাণ সাম পেয়েছেন সেই পরিমাণ জমি বাদী দেখাইতে পারেন নাই। হুম, সেই অনুযায়ী স্যার উনি স্যার প্রতিবেদন দিলেন এবং কোর্ট সেটা স্যার গ্রহণ করলেন স্যার। জি, তার এগেনস্টে স্যার বাদী স্যার আপিল করলেন। আপিল করার পর স্যার আপিলেট কোর্ট দেখলেন যে স্যার যে বাদীর আসলে কোনো জমি নেই, কিন্তু স্যার ওই নিম্ন আদালতের রায়টাকে বহাল রাখলেন স্যার। পরবর্তীতে স্যার বাদী যারা অন্য বিবাদীরা যারা সাম পেয়েছেন তাদের জমি স্যার দখল করলেন স্যার। এখন এই জাজমেন্টার তো ওনার একটা আংশিক জাজমেন্ট স্যার আছে যে উনি 10 শতক জমিতে সাম পেয়েছেন, কিন্তু ওনাকে আসলে 5 শতক উনি মাঠে উনি 5 শতক দেখাইতে পারছেন, কিন্তু উনি এনাদার পার্টি স্যার বিবাদীর 5 শতক জমি দখল করলেন স্যার। হুম। এখন স্যার আমাদের করণীয় কি স্যার, বা জাজমেন্টার ভ্যালুটা কি স্যার? প্রথমত তো আপনাদের এই রিপোর্টটাকে চ্যালেঞ্জ করা উচিত ছিল যে বাদী যে 10 শতক জমি মনে করেন বাবদ পার্টিশন পেয়েছে, তো এটা যখন আদালত সিভিল কোর্ট কমিশনার নিয়োগ করলো, করে যখন সরেজমিনে পাঠালো, সেখানে তো বিবাদীকেও আদালত সাহাম দিয়েছে, তাই না? দিয়েছে পক্ষ যখন দেখলো যে আপনার জমি থেকে কিছু জমি নিয়ে বাদীকে সাহাম দেওয়া হয়েছে, তাহলে বিবাদী যারা ছিল, যারা রায়ে সাহাম পেয়েছে, তারা সেই রিপোর্টটাকে চ্যালেঞ্জ করতো যে না, আমার সম্পত্তি তো আমাকে বুঝাই দিতে হবে, আদালত রায়ের গর্বে তো আমাকেও 10 শতক দিয়েছে, তাকেও 10 শতক দিয়েছে। কিন্তু সিভিল কোর্ট কমিশনার গিয়ে শুধু বাদীর অংশটাকে পরিচিহ্নিত করে দিলেন, বাই মিটস অ্যান্ড বাউন্ড করে দিলেন, কিন্তু আমার জমি কই, এই রিপোর্ট সঠিক হয়নি। এই চ্যালেঞ্জ করা লাগতো, সেই চ্যালেঞ্জ তো না আপনি স্যার, করেন। না আমার অংশ বুঝে দিয়েছে স্যার, আমার অংশ বুঝে দিয়েছে, বাদী যে তার অংশ তার কম পাইলেন স্যার, সেই কারণে উনি স্যার আপিল করছেন। আপিল করে স্যার আপিলেট কোর্ট স্যার বললেন যে বাদী আসলে ওখানে কোনো জমি নেই,
উনি নিঃশর্তবান, কিন্তু নিম্ন আদালতের এটাকে বহাল রাখলেন। পরবর্তীতে স্যার জাজমেন্টটা যখন ফাইনাল হইলো স্যার, তার পরবর্তীতে উনি স্যার আমার জমিকে আমাকে বেদখল দিলেন স্যার। না, তাহলে আপনি এটাকে চ্যালেঞ্জ করেন যে আপনার তো সাহামের জমি, এটা নিম্ন না আদালতের রায়ে বা উচ্চ আদালতের যে রায়ের আমি ভিত্তিতে পেয়েছে। 7 মামলা করছি, কারণ উনি তো স্যার বলতেছে যে আমাকে 8 শতক জমি আমাকে বুঝাই দিছে, কিন্তু আসলে দলিল অনুযায়ী তার দলিল নাই স্যার, তার জমি নেই স্যার। তার কই স্যার যে আদালত যে সামটা দিলেন স্যার 8.5 শতক বা 10 শতক, সেটা কি টিকবে স্যার? না, সেটা টিকবে না। সেটা তাহলে রায় সঠিক হয়নি, তাহলে রায়কে চ্যালেঞ্জ করেন। না, আপিলেট কোর্টও স্যার ভুল করছেন। আপিলেট কোর্ট স্যার বললেন নিঃশর্ত, কিন্তু স্যার আদালত তার রায়টা সামটাকে বহাল রাখলেন স্যার। আংশিক কমিশনের রিপোর্টটাকে গ্রহণ করে স্যার আংশিক সামটা বরাদ্দ রাখলেন স্যার। তাহলে তো মানে রিপোর্ট তাহলে তো সঠিক হলো না। জি, আর তাহলে স্যার এখানে করণীয় কি স্যার আমাদের স্যার? আলটিমেটলি তো কোনো সিদ্ধান্তই পাইলেন না আপনারা। না, সিদ্ধান্ত পাইনি স্যার। হ্যাঁ, সিদ্ধান্ত হলো না, জি, বুঝছেন? সিদ্ধান্ত হলো না এখানে। এখানে ইন দা লাইট অফ দ্য ডিসকাশন লেফট ইন দা জাজমেন্ট, আদালত ট্রায়াল কোর্ট রায়ের গর্ভে যে আলোচনা করেছে পক্ষদের অংশ বন্টনের ক্ষেত্রে, সেই ডিসকাশনের আলোকে সরেজমিনে বন্টন হতে হবে। বন্টন হয়ে বাদী বাদীর অংশ পাবে, বিবাদী বিবাদীর অংশ পাবে। এখন যদি এই সিভিল কোর্ট কমিশনার রায়ের আলোকে যদি সকলকে অংশ দিতে না পারে, বা কারো অংশ যদি কম বেশি হয়, তাহলে সেই রিপোর্টটাকে চ্যালেঞ্জ করতে হবে। সেই রিপোর্টটাকে তখন একসেপ্ট করা যাবে না, তখন আদালত নতুন করে আরেকজনকে করবে, নিয়োগ করবে। আর বাই দিস টাইমে যদি আবার প্রিলিমিনারি ডিগ্রিটা চ্যালেঞ্জ হয়, আপিলে যায়, তাহলে আপিল আদালত যেরকম সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আবার পার্টিশন এফেক্ট হবে। কিন্তু আপনি যেরকম বলতেছেন তাতে তো এর কোনো হাতমাতা পাওয়া যাচ্ছে না। আপিলেট কোর্টে স্যার বাদী যে অংশে সাম পাইছে সেই অংশ দেখা গেছে যে উনি আগেই বিক্রি করে দিচ্ছেন। সেই অংশটা ফাঁকা ছিল, সেটা উনি দেখায় নিয়ে উনি আংশিক জমি সাম নিয়েছেন স্যার। না, যদি বিক্রি করে দেয় তার অংশের, মনে করুন তিনি 10 শতক পেলেন, তার মধ্যে জি, ইতিমধ্যে তিনি 5 শতক বিক্রি করে দিয়েছেন, তাহলে এখন সিভিল কোর্ট কমিশন মাত্র তাকে 5 শতকের বাই মিটস এন্ড বাউন্ডস করে চিহ্নিত করে দিবেন। জি স্যার। কারণ অলরেডি তো তার অংশের জমি তিনি বিক্রি করে ফেলছেন। হ্যাঁ, এবং তাদেরকে উনি পার্টি করেন নাই মামলার মধ্যে। পার্টি করার দরকার নাই, পার্টি করার দরকার নেই। ওই অংশটা তো আমার, উনি যে অংশটা প্রাথমিক ডিগ্রি পাইলেন স্যার, সেই অংশটা তো আমার কাছ থেকে উনি পরবর্তীতে দখল করে নিলেন। আমাকে তো কোর্ট আলাদাভাবে সাম দিয়েছেন, ফাইনাল ডিগ্রি দিয়েছেন আমাকে। তাহলে আপনি সেটা আবার রিকভারি পজিশনের মামলা করে দেন, সেকশন 9-এ মামলা করে দেন 6 মাসের মধ্যে যদি থাকেন। জি, আর যদি 6 মাসের মধ্যে না থাকেন, তাহলে সেকশন 8-এ এটা আমরা রিকভারি। মামলা করছি স্যার, যে এইখানে তার যে সামটা আছে, এটা আমার কোনো বাধা হবে নাকি স্যার রিকভারি পজিশনের? না, আপনার তো রায়ের গর্ভে আপনারও তো সাহাম আছে, আপনার সাহাম আপনাকে দিতে হবে। তো আপনার আমার জমিতে, সাম আমাকে দিয়েছে স্যার, তো সেই আমাকে জমি থেকে বুঝাই দিচ্ছে স্যার। সেই জমিতে বাদী ঢুকতে পারবে না তো। আপনি সেটাই বলেন যে তার প্রাপ্য অংশের মধ্যে 10, ফর এক্সাম্পল 10 শতক, তার মধ্যে তিনি 5 শতক বিক্রি করছেন, আর 5 শতক তিনি সরেজমিনে পাবেন, কিন্তু তিনি পুরো 10 শতক আবার নতুন করে পেতে পারেন না। এই কারণে তিনি আমার প্রাপ্য অংশের মধ্যে ঢুকে পড়ছেন বা আমাকে বেদখল করছেন, এটা সঠিক না। এইভাবে উনি আসলে স্যার পুরোটাই বিক্রি করছেন, যে অংশটুকু উনি দেখাইছেন সেই অংশটুকু উনি বিক্রি করছেন। আদালত সেটা আপিল কোর্ট স্যার সেটা জাজমেন্টে রায়ের গর্ভে উল্লেখ করছেন। উল্লেখ করার পরও স্যার অ্যাডভোকেট কমিশনের প্রতিবেদনটাকে গ্রহণ করে রাখছেন স্যার উনি, যে এটা। তাহলে আপনি ওইটাকে রিভিশন করেন, আপিল আদালত কোর্টে রিভিশন করেন, ওইটাকে আবার চ্যালেঞ্জ করেন, উপরে যান এটার বিরুদ্ধে। জি, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, খোদা হাফেজ। তাহলে আজকে আর সকলকে প্রশ্ন করার সুযোগ দেওয়া গেল না। যারা প্রশ্ন করার সুযোগ পেলেন না তারা গ্রুপে লেখেন, আই উইল গিভ ইউর আনসার। ভালো থাকবেন, খোদা হাফেজ।